হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি থেকে বৃত্ত বা সার্কেল চ্যাপ্টারটা চলছে। তার মধ্যে অলরেডি দুটো ক্লাস বা দুটো লেকচার আমি কিন্তু তোমাদের প্রোভাইড করেছি ইউটিউবে, এবং সেই ভিডিও দুটো যদি কেউ না দেখে থাকো তাহলে প্রথমে সেই দুটো ভিডিও দেখে নাও, কারণ এগুলো স্টেপ বাই স্টেপ পর পর লেকচার ওয়াইজ না দেখলে কিন্তু তোমাদের বুঝতে প্রবলেম হবে। তাই ওয়ান বাই ওয়ান লেকচার ওয়াইজ তোমরা নাম্বারিং অনুযায়ী পরপর দেখো। এবং সেই দুটো ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে, প্রথম ভিডিওতে ছিল হচ্ছে বৃত্তের সমীকরণ, বৃত্তের সংজ্ঞা, তার সম্পর্কিত প্রবলেম। সেকেন্ড ভিডিওতে আমি আলোচনা করেছি সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক আকার কোনো বৃত্তের সমীকরণের। এবং আজকের ক্লাসে বা আজকের লেকচারে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার। বৃত্তের সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম অফ দি ইকুয়েশন অফ এ সার্কেল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে আমরা বৃত্তের যে কোনো ইকুয়েশন থেকে তার কেন্দ্র, তার রেডিয়াস কত হবে বা ব্যাসার্ধ কত হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু বার করতে পারবো। এবং এই ফর্মুলাটা থ্রু আউট দি চ্যাপ্টার, আজকে যেটা ডিরাইভ করব থ্রু আউট দি চ্যাপ্টার, কিন্তু কাজে লাগবে। তাই আজকের ক্লাসটা কিন্তু খুব ভাইটাল ক্লাস, এবং সেটা তোমরা মন দিয়ে করো, মন দিয়ে অবশ্যই সেটা খাতায় লিখবে, খাতায় নোট ডাউন করবে এবং সেইভাবেই প্র্যাকটিস করবে। ফুল মার্কস পেতে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। সেটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম অফ ইকুয়েশন অফ এ সার্কেল। ওকে, তাহলে চলো। ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম অফ ইকুয়েশন অফ এ সার্কেল। কোন একটা সার্কেলের ইকুয়েশনের জেনারেলাইজ যে ফর্ম, সাধারণ যে আকারটা, সেটা কিরকম হবে। নর্মালি আমরা যে মানে বৃত্তের সমীকরণটা দেখেছি সেটা হচ্ছে আলফা কমা বিটা বিন্দুতে যদি তার কেন্দ্র থাকে এবং এ যদি তার রেডিয়াস হয়, তাহলে সেখানে আমাদের বৃত্তের সমীকরণটা হয়েছিল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারি প্রিভিয়াস ক্লাসের কনসেপ্ট অনুযায়ী যে কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু এ একক হলে ওই বৃত্তের সমীকরণ হবে, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি হয় এ একক এবং কেন্দ্রের যে স্থানাঙ্ক, সেন্টারের যে কোঅর্ডিনেট, সেটা যদি আলফা কমা বিটা পয়েন্টে থাকে, তাহলে সে বৃত্তের সমীকরণ কি হবে সেটা আমরা এর আগে প্রতিষ্ঠা করেছি। সেটা হলো এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। ঠিক আছে, এই সমীকরণটা হয়, যেটা আমরা অলরেডি এর আগে একদম ফার্স্ট লেকচারে সার্কেলের সেখানে কেন এরকম হয় সেটা প্রমাণ করেছি, এবং সেই রিলেটেড প্রবলেমও সলভ করেছি। যদি ভিডিওটা দেখা না হয়ে থাকে তাহলে সে অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখে নিতে হবে। তারপর পরপর আমি বারবার বলছি, লেকচার ওয়াইজ যদি নাম্বারিং ওয়াইজ দেখি তাহলে কিন্তু জিনিসটা বুঝতে আমাদের একদম কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, আগের কনসেপ্টটা রেখে পরের ভিডিওটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, নয়তো মনে হবে এই ইকুয়েশনটা কোত্থেকে এলো, কিন্তু এই ইকুয়েশন নিয়ে কিন্তু আমরা খুব সুন্দর ডিটেলসে আলোচনা করেছি, তার প্রবলেমও সলভ করেছি। এইবার সেই ইকুয়েশনটা থেকেই আমরা বৃত্তের সাধারণ সমীকরণকে প্রতিষ্ঠা করব, সেটা হচ্ছে আজকের ক্লাসের টার্গেট। তাই কি করে করছি, সাধারণ সমীকরণের প্রতিষ্ঠা করার জন্য আমরা পুরো ইকুয়েশনটাকে ব্রেক করে দেবো। ওভারঅল যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে আমরা ব্রেক করে দেবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে কি আসছে এখানে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথমটা থেকে, প্লাস পরেরটা থেকে এটা কত ওয়াই, বিটা কত বিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস টু
এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে? এক্স স্কোয়ার, যদি ঠিক করে সাজিনি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার যুক্ত টার্মগুলোকে প্রথমে রাখলাম, দেন আমি -2 আলফা এক্স মাইনাস এখান থেকে পাচ্ছি 2 বিটা ওয়াই, আর এখান থেকে পড়ে থাকছে একটা আলফা স্কোয়ার, এখান থেকে বিটা স্কোয়ার, আর এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি স্কোয়ারটাকে, তাহলে ওভারঅল আমরা পাচ্ছি হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এ স্কোয়ারটা যদি এদিকে আসে তাহলে মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0, মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে এখানে। তাহলে যেটাকে আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি? এই ইকুয়েশনটাকে চাইলে কিন্তু আমরা এরকম প্যাটার্নে এক্সপ্রেস করতে পারছি যে এক্স স্কোয়ারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে -2 আলফা এক্স কে আমি লিখছি হচ্ছে 2gx, -2 আলফা এক্স কে কি লিখছি 2gx, আর -2 বিটা ওয়াই কে লিখছি হচ্ছে +2fy। আর এই যে পুরো জিনিসটা সেটা তো একটা কনস্ট্যান্ট, আলফা বিটা ছিল হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক যেটা অবশ্যই ধ্রুবক, সেটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু বৃত্ত ফিক্সড সার্কেল থাকবে না, সেটা তার সেন্টারটা জায়গায় জায়গায় চলে গেলে বৃত্তটাও কিন্তু ভ্যারিয়েবল একটা সার্কেল হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু আর ফিক্স থাকবে না, সেটা একটা ফ্যামিলি অফ সার্কেল দিয়ে দেবে যেখানে আলফা বিটাটা চেঞ্জেবল, সেন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0, এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট, আলফা বিটা কনস্ট্যান্ট, এটা রেডিয়াস সেটাও কনস্ট্যান্ট। কারণ সেগুলো যদি কনস্ট্যান্ট না থাকে, আমি একটা আলফা বিটা সামথিং 2 পয়েন্ট নিয়ে আঁকলাম, রেডিয়াস নিয়ে কিছু একটা আঁকলাম, হুট করে সেটা চেঞ্জ হয়ে গেল, আলফা বিটা এটা চেঞ্জ হয়ে গেল, তাহলে বৃত্তটা তো এটা থাকবে না, সেটাও অন্য জায়গায় চলে যাবে, সেটাও আবার হুট করে চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার বৃত্ত এরকম জায়গায় চলে আসবে। তাহলে আমরা যে বৃত্তটাকে কনসিডার করছি সেই বৃত্তটা চেঞ্জ হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা ক্যালকুলেশনটা ঠিক করে করতে পারবো না, যে বৃত্তটাকে আমরা কনসিডার করেছি সেটাই চেঞ্জেবল একটা সার্কেল হয়ে যাচ্ছে, এটা মুভেবল সার্কেল হয়ে যাচ্ছে। তাই এরা সবাই কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমি সি দিয়ে লিখছি, সেই ধ্রুবক সংখ্যাটাকে আমি সি দিয়ে লিখছি, এইটুকুনি ফিক্সড। তাহলে হোয়ার বা যেখানে যেখানে 2g সমান কত ধরলাম, 2g সমান হচ্ছে -2 আলফা ধরলাম, দেখ -2 আলফাটাকে কিন্তু +2g লিখেছি, -2 বিটাকে কিন্তু +2f লিখেছি, মানে -2 বিটাকে কি লিখেছি +2f, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস সি কে আমি লিখেছি হচ্ছে পুরো এস সি। তাহলে 2g ইকুয়ালস টু -2 আলফা, 2f ইকুয়ালস টু ধরেছি -2 বিটা, এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু ধরেছি হচ্ছে সি। ওকে, তাহলে এখান থেকে আমাদের কাজ হচ্ছে আলফা বিটা এবং এর ভ্যালুটা বের করা, আলফা বিটা এবং এর ভ্যালুটা বের করতে হবে এই তিনটে ইকুয়েশন থেকে। তাহলে এই তিনটে ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, প্রথমটা থেকে পাচ্ছি হচ্ছে 2 কেটে যাচ্ছে, কেটে গিয়ে আলফা ইকুয়ালস টু -জি পেয়ে যাচ্ছি, মাইনাস আলফা যদি জি হয় তাহলে আলফা ইকুয়ালস টু -জি। অপরদিকে এখানেও 2 কেটে যাচ্ছে, কেটে গিয়ে বিটা ইকুয়ালস টু -এফ পেয়ে যাচ্ছি, আর এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে এ স্কোয়ারের ভ্যালু যেটা পাচ্ছি, এ স্কোয়ারটাকে যদি এদিকে পাঠাই তাহলে এ স্কোয়ার ভ্যালুটা কি পাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, যার মধ্যে আলফার মান হচ্ছে আবার -জি, বিটার মান হচ্ছে আবার -এফ, সেটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে -জি এর হোল স্কোয়ার প্লাস -এফ এর হোল স্কোয়ার মাইনাস সি। এখন -জি এর হোল স্কোয়ার তো জি স্কোয়ারই, কারণ মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়, আর জি এর স্কোয়ার হয়ে গেল শুধু। একইভাবে এখানেও প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা কার ভ্যালু, এটা হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু, এটা হচ্ছে আমাদের কাছে এ স্কোয়ারের ভ্যালু। তাহলে এর ভ্যালু কত হবে, তাহলে এর ভ্যালু অবশ্যই হবে হচ্ছে √জি স্কোয়ার, এদিকেও রুট করলাম এদিকেও রুট করলাম, তাহলে এদিকে রুট করলে স্কোয়ারের এ হয়ে যাবে, এ স্কোয়ারের রুট করলে কি হয়ে যাবে, আগেও বলেছি আমি কোনো কিছু স্কোয়ার করে রুট করলে শুধুমাত্র ভিতরের সংখ্যাটাই থাকে, কিংবা রুট করে স্কোয়ার করলেও তাই হবে, কিংবা এর রুট আছে তার স্কোয়ার করবো তাতেও সেমই হবে, কারণ রুট মানেই হচ্ছে পাওয়ারটা কত, পাওয়ারটা হচ্ছে রুট মানে পাওয়ারটা হচ্ছে হাফ,
এ স্কোয়ারের রুট মানে হচ্ছে এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তার মানে এ টু দি পাওয়ার 2 ইন্টু 1/2, 2 কেটে গিয়ে এ টু দি পাওয়ার 1, আর এ টু দি পাওয়ার 1 মানে এ, কোনো কিছুর পাওয়ারে 1 থাকলে সেটা এ মানে সেটাই হবে। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এসে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এ এর ভ্যালুটা, কোনো প্লাস মাইনাস দেবো না। স্কোয়ার রুট করলে আমাদের সবসময় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস 9-10 সলভ করতে করতে মনে হয় যেন রুট করবো মানেই একটা প্লাস মাইনাস দিয়ে দেবো, কিন্তু একদমই সবসময় সেটা নয়। সেটা ডিপেন্ড করতে হবে কার জন্য আমি ভ্যালুটা বার করছি। কার জন্য ভ্যালুটা বার করছি সেটা অবশ্যই ডিপেন্ড করতে হবে। এখানে আমি একটা রেডিয়াস বার করছি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কখনোই সেটা নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। কখনোই নেগেটিভ হতে পারে না, কারণ এটা হচ্ছে সবসময় পজিটিভ বা ধনাত্মক। তাই প্লাস মাইনাস দেওয়া যাবে না, শুধুই প্লাস নিতে হবে, কোনো মাইনাসের জায়গা নেই একটা ব্যাসার্ধের ক্ষেত্রে। কখনোই আমাদের যখন ছোটবেলায় সম্পদ দেখেছি কখনো বলেনি -10 একক ব্যাসার্ধ বিশিষ্ট 10 সেন্টিমিটার নিয়ে -10 সেন্টিমিটার নিয়ে সার্কেল আঁকতে, ঠিক আছে। প্রথম কথা আমরা সেটা নিতে পারবো না, আর নিলেও সেটার কোনো, নিতে তো প্রথম কথা পারবোই না, বিকজ রেডিয়াস নেগেটিভে চলে যাচ্ছে মানে বৃত্তটাই একটা কাল্পনিক বৃত্ত হয়ে যাচ্ছে, একটা হাইপোথেটিক্যাল বৃত্ত হয়ে যাচ্ছে, একটা ইমাজিনারি একটা কমপ্লেক্স সার্কেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা ইমাজিনারি সার্কেল হয়ে যাচ্ছে যদি রেডিয়াসটাই তার নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, তাহলে সুতরাং সুতরাং তাহলে এই যে ইকুয়েশনটা পেয়েছি আমি, এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটাই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এই ইকুয়েশনটাই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে লিখ, সুতরাং এক্স ইকুয়েশনটা কি না, এক্স স্কোয়ার, এবার এই ইকুয়েশনটা একদম মাথায় গেঁথে নিতে হবে আমাদের। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, একটি বৃত্তকে সূচিত করে, ঠিক আছে। This equation represents a circle and this equation is called the general form of the equation of a circle, that is the, মানে বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ বলা হচ্ছে। একটি বৃত্তকে সূচিত করে, এই সমীকরণকে বৃত্তের সমীকরণের সাধারণ আকার বা বৃত্তের সাধারণ সমীকরণ বললেও হবে। বৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল বলা হয়। ওকে, তাহলে ইকুয়েশন আমাদের যেটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, ঠিক আছে। এখন আমাদের কাছে যদি ইকুয়েশনটা এরকম থাকে, ইকুয়েশনটা যদি এরকম থাকে যে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা যদি হয় তাহলে এই সমীকরণ থেকে আমরা ডাইরেক্ট দেখে বলে দিতে পারবো তার কেন্দ্র কোথায় হবে। কেন্দ্র হবে হচ্ছে আলফা কমা বিটা পয়েন্টে, আর তার ব্যাসার্ধ কত হবে, সেই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, সেই বৃত্তটার ব্যাসার্ধ হয়ে যাবে হচ্ছে এ একক। কিন্তু এইখানে কিন্তু সাজানো নেই, এই ইকুয়েশনটাই কিন্তু বৃত্তের সমীকরণটাকে সাজানো নেই এরকম ভাবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। তা সত্ত্বেও আমরা এটা বলে দিতে পারবো যে
বৃত্তটার জন্য কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে এবং ব্যাসার্ধ কি হবে উইদাউট এনি রিপ্রেজেন্টিং দি ইকুয়েশন ইন দিস ফর্ম এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, এই প্যাটার্নে প্রকাশ না করে, রিপ্রেজেন্ট না করে, এই প্যাটার্ন আমরা এক্সপ্রেস না করেই বলে দিতে পারবো যে এই ইকুয়েশনটা থেকে বৃত্তের কেন্দ্র কত হবে, বৃত্তের ব্যাসার্ধ কত হবে। এবং সেটা উপরেই করেছি, সেটা কিন্তু আমরা উপরেই করেছি, সেটা আমরা উপরেই করেছি যে আলফার ভ্যালু হয়েছে মাইনাস জি, আলফার ভ্যালু হয়েছে মাইনাস জি, বিটার ভ্যালু হয়েছে মাইনাস এফ এবং রেডিয়াসটা হয়েছে এটা। তাহলে এই তিনটে ফর্মুলা আমাদের একদম মনে রাখতে হবে। এটা হচ্ছে আলফা বিটার ভ্যালু, ঠিক আছে? তাহলে এখানে করি, সুতরাং এখানে লিখে রাখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানাঙ্ক কত, সেটা তো আলফা বিটা, এই যে আলফা বিটা, কিন্তু সেই আলফা বিটা থেকে তার ভ্যালু আমরা কত পেয়েছি, আলফার ভ্যালু পেয়েছি হচ্ছে মাইনাস জি আর বিটার ভ্যালু পেয়েছি হচ্ছে মাইনাস এফ। এবং ব্যাসার্ধ বা রেডিয়াস সেটা হচ্ছে, আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এই যে যেটুকুনি বক্স করছি সেটা হচ্ছে গোটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, বেসিক জায়গা, এবং যেটার উপর বাকি চ্যাপ্টারটা অনেকটাই দাঁড়িয়ে আছে বা পুরোটাই দাঁড়িয়ে আছে বলতে পারি। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভাইটাল, যেটা এখন বক্স করলাম, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মনে না থাকলে আমরা চ্যাপ্টারটা করতেই পারবো না ইন ফিউচার, পরের যে পোর্শন গুলো রয়েছে। তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা একটা বৃত্তকে সূচিত করে যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হলে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? সবসময় কিন্তু আমাদের এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইকুয়েশন দেওয়া থাকবে না সার্কেলের, কিংবা যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল সেটাকে আমরা এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টাইম নষ্টও করবো না। এই জিনিসটা জেনে নেওয়ার পর যেভাবেই ভেঙে দিক না কেন ইকুয়েশনটা, ইকুয়েশনটা যেভাবেই ভেঙে দিক না কেন এরকম টাইপের, আমরা কিন্তু জাস্ট এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে জি আর এফটা কত আর সিটা কত দেখে নেব, জি কত এফ কত সি কত দেখে নেব, দেখে নিয়ে এই ফর্মুলায় বসালেই কেন্দ্র এবং ব্যাসার্ধ পেয়ে যাব। বোঝা গেছে? তাই এতটাই এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা সার্কেলের চ্যাপ্টারের জন্য। হয়েছে? আচ্ছা, এরপর এখান থেকে আমরা যেটা জেনে রাখ, কয়েকটা জিনিস জেনে রাখি যে এটা বেরিয়েছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রুটের ভিতর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? তো রুটের ভিতর যখন কোনো কিছু রয়েছে, রুটের ভিতর যখন কোনো কিছু আছে, সেই রুটের ভিতর এলিমেন্টটা আইদার জিরো হবে অথবা পজিটিভ হবে, ঠিক আছে? নেগেটিভ যদি হয়ে যায় সেটা কিন্তু আর বাস্তব ভ্যালু দেবে না, সেটা কিন্তু ইমাজিনারি ভ্যালু বা কমপ্লেক্স ভ্যালু বা জটিল রাশির দিকে চলে যাবে, ঠিক আছে? এই রুটের ভিতর যেটা রয়েছে সেটা যদি আমাদের কাছে পজিটিভ হয় কিংবা জিরো হয় তাহলেই আমরা একটা রিয়েল ভ্যালু পেতে পারি এই ভ্যালুটার রুট করে। কিন্তু যদি রুটের ভিতর নেগেটিভ জিনিস চলে আসে, নেগেটিভ কোনো সংখ্যা চলে আসে, তার মানে কিন্তু ওভারঅল সেটা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির ভ্যালু দেবে, ঠিক আছে? তাহলে এখানে লিখে রাখি, এখানে আমি একটা জাস্ট ছকের মতো করে দিচ্ছি।
এখানে আমি একটা ছক করে দিচ্ছি, ছকটা কিরকম। প্রথমত উপরে আমি লিখে দিচ্ছি এখানে কন্ডিশন। ঠিক আছে, আর এখানে হচ্ছে কন্ডিশন বা রুট ওভার বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর মান। আর এদিকে থাকছে হচ্ছে বৃত্তের প্রকৃতি, অর্থাৎ নেচার অফ দি সার্কেল। যেমন তোরা ক্লাস 10-এ করেছিস কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, যে ডিসক্রিমিন্যান্ট বা নিরূপকের মান কিরকম হলে, নিরূপকের মান কিরকম হলে ইকুয়েশনটার রুট গুলো বা বীজগুলোর কিরকম প্রকৃতি হয়। সেটা বাস্তব অসমান হতে পারে, বাস্তব সমান হতে পারে, কিংবা কাল্পনিক বীজ হতে পারে। ব্যাপারটা সেরকমই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রুটের ভিতর যেহেতু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আছে, তাহলে অবশ্যই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু আইদার জিরো হতে পারে কিংবা পজিটিভ হতে পারে। মোস্ট অফ দি কেসেস আমরা পজিটিভই হতে হবে এটাকে। ঠিক আছে, মেনলি এটাকে পজিটিভই হতে হবে। জিরো হয়ে গেলে কি ঘটনা ঘটছে সেটাও আমি বলছি। ঠিক আছে, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে, গ্রেটার দেন জিরো, তাহলে, বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দেন সিও বলতে পারি, সিটাকে ওদিকে পাঠালে, তাহলে সেক্ষেত্রে বৃত্তটি কি হবে? বৃত্তটি কিন্তু বাস্তব বৃত্ত হবে। বৃত্তটি কিন্তু একটি বাস্তব বৃত্ত হবে। একটি বাস্তব বৃত্ত হবে, অর্থাৎ রিয়েল সার্কেল পাবো, যার একটা নন জিরো রেডিয়াস রয়েছে, যার একটা নন জিরো রেডিয়াস রয়েছে এখানে। ঠিক আছে, যার একটা নন জিরো রেডিয়াস রয়েছে, তার মানে এটা কিন্তু এখানে পজিটিভ একটা কোনো ভ্যালু পাবো। ব্যাসার্ধটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু পাবো। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, নেক্সট লিখ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি ইকুয়াল টু জিরো হয়ে যায়, বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সিটা ওদিকে পাঠালে ইকুয়ালস টু সি হয়, তাহলে কি হবে? এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা কত হবে? এ ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ভিতরেরটা জিরো, তার মানে এর এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, ব্যাসার্ধটাই শূন্য হয়ে যাচ্ছে। ব্যাসার্ধটা শূন্য হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ শূন্য হয়ে যাচ্ছে মানে এই কেসে আমার যেটা ঘটছে সেটা হচ্ছে, এটা যদি সার্কেলটা হয়, এটা যদি কোনো সার্কেল হয় এবং সেই সার্কেলে যদি ব্যাসার্ধই শূন্য হয়ে যায়, প্রথম কেসে হচ্ছে এরকম গ্রেটার দেন জিরো থাকবে, পরেরটার ক্ষেত্রে ব্যাসার্ধটাই যদি শূন্য হয়ে যায়, তার মানে এই সার্কেলটা, এই জায়গাটা আস্তে আস্তে কেন্দ্রের উপর এসে পড়বে। ব্যাসার্ধটা শূন্য মানে কি? কেন্দ্র থেকে আর দূরে যাবে না, কেন্দ্রতেই তার পরিধি থাকবে, কেন্দ্রেই পরিধি অবস্থান করবে। অর্থাৎ সার্কেলটা কিন্তু একটা বিন্দুতে পরিণত হবে, কারণ কেন্দ্র যেটা সেটাই তার পরিধি, যেটা কেন্দ্র সেটাই পরিধি, কনসেপ্ট তাই বলছে এখানে। যদি ব্যাসার্ধ শূন্য হয়ে যায়, ব্যাসার্ধ আছে বলেই তো কেন্দ্র থেকে কিছু একটা দূরে আমরা পরিধিটা পাচ্ছি, কিন্তু ব্যাসার্ধ যদি শূন্য হয়ে যায় তাহলে পরিধি এসে কেন্দ্রে এসে পড়বে, পরিধিটা কেন্দ্রে এসে পরিবাহিত হবে, সুপার ইম্পোজ করবে, ফলে কেন্দ্রটাই হয়ে যাবে গোটা সার্কেলটা। আর কেন্দ্রটা হচ্ছে একটা বিন্দু, তার মানে গোটা সার্কেলটা একটা বিন্দু বৃত্তে পরিণত হবে, একটা পয়েন্টে পরিণত হবে। ঠিক আছে, গোটা সার্কেলটা কিন্তু একটা বিন্দু বৃত্তে পরিণত হবে, যেটাও প্র্যাকটিক্যালি কোনো কাজে দেবে না আমাদের। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ শূন্য হয়ে যাচ্ছে, সুতরাং বৃত্তটি একটি বিন্দুতে পরিণত হবে। বিন্দু বলতে এখানে কেন্দ্রের কথা বলা হচ্ছে।
যাকে বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল বলা হয়। যাকে বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল আমরা বলতে পারি। ঠিক আছে, লাস্ট যে কন্ডিশন সেটা হচ্ছে যদি রুটের ভিতর নেগেটিভ চলে আসে, রুটের ভিতর যদি এখন নেগেটিভ চলে আসে তাহলে কি ঘটবে, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি নেগেটিভ হয়ে যায়, বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যদি লেস দেন সি হয়ে যায়, ঠিক আছে, সিটা ওদিকে পাঠালাম, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে রুটের ভিতর নেগেটিভ, তার মানে এর ভ্যালুটা কাল্পনিক হয়ে যাচ্ছে। এর মান কাল্পনিক বা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। ফলে এক্ষেত্রে বৃত্তটা আমরা রিয়েল লাইফে আঁকতেই পারবো না বা কল্পনা করতে পারবো না, সেটা একটা কাল্পনিক বৃত্ত হয়ে যাবে, সেটা কিন্তু একটা কাল্পনিক বৃত্ত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে লিখে রাখি, বৃত্তটা যেহেতু ব্যাসার্ধটাই কাল্পনিক হয়ে গেছে, তার মানে এই যে বৃত্তটা সেটা কোনো বাস্তব বৃত্তকে সূচিত করবে না। কাল্পনিক বৃত্ত হবে। ঠিক আছে, ইমাজিনারি সার্কেল। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল সার্কেল, এটা হচ্ছে পয়েন্ট সার্কেল, এটা হচ্ছে ইমাজিনারি সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। হয়েছে, তাহলে উপরের যে কনসেপ্ট আমরা পেয়েছি সেখান থেকে কিন্তু আরো এই কথাগুলো আমরা জানতে পারছি। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু সেখান থেকে আমরা জানতে পারছি। তো যাই হোক, আমরা এবার একটু অঙ্কের দিকে চলে আসি। আচ্ছা, এবার আমরা এই টপিকের উপর কিছু প্রবলেম সলভ করব, যার মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এসএন দে পেজ 228 থেকে, নতুন বইয়ের সংক্ষিপ্ত 3-এর অঙ্কগুলো, যেগুলো আমরা এই কনসেপ্টের উপর করতে পারবো। ঠিক আছে, তো সমাধানটা দেখা যাক এটার। তার মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে, এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, 4টে। তার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে হচ্ছে 4x² প্লাস 4y² ইকুয়ালস টু 25। বলেছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এবং ব্যাসার্ধ কত হবে। এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ কত হবে, এবং দুটো প্রসেসেই দেখাচ্ছি এগুলো। ঠিক আছে, কি করে করতে হবে সেটা আমি দুটো প্রসেসেই দেখাচ্ছি। সেটা হচ্ছে যদি আমরা আগের কনসেপ্ট ফলো করি, আজকেরটা বাদ দিয়ে যদি আগের যে প্রিভিয়াস ক্লাসে করেছি সেটা কি, সেখানে আমরা কি করেছি, এখান থেকে আমরা লিখতেই পারি যে x² 4 × x² প্লাস y² ইকুয়ালস টু 25। তাহলে দিস ইমপ্লাইজ x² প্লাস y² ইকুয়ালস টু 25/4। এবার যদি আমরা সেটাকে অঙ্কের কনসেপ্ট অনুযায়ী সাজিয়ে নিই, মানে সার্কুলার ইকুয়েশনের ফরম্যাট অনুযায়ী, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে x² কে লিখতে পারি x-0 হোল স্কোয়ার, y² কে লিখতে পারি y-0 হোল স্কোয়ার, আর 25/4 কে আমরা লিখতে পারি 5/2 হোল স্কোয়ার, কারণ 5 স্কোয়ার করলে 25 হয়, আর নিচে 2 স্কোয়ার করলে কিন্তু 4 হয়। তাহলে এই টাইপের ইকুয়েশনটা কিন্তু আমরা সাজিয়ে নিতে পারছি, পুরো ইকুয়েশনটা কিন্তু এরকম ভাবে সাজিয়ে নিতে পারছি। তাহলে এরকম ভাবে যদি সাজিয়ে নিই, তাহলে সেখান থেকে এই ইকুয়েশনটাকে আমরা যদি কম্পেয়ার করি আমাদের x-α² প্লাস y-β² তার সাথে, তাহলে কি হচ্ছে, 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে x-α² প্লাস
ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ারের সাথে তুলনা করে পাই। ঠিক আছে, এই দুটো ইকুয়েশনের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে কি পাচ্ছি দেখি। তাহলে এই দুটো ইকুয়েশনে যদি তুলনা করা হয় তাহলে আমরা পাচ্ছি আলফা ইকুয়ালস টু, এই জিরোটাই হচ্ছে তার মানে আলফা, এই জিরোটাই হচ্ছে তার মানে বিটা, আর এটা হচ্ছে এই 5/2, এটা হচ্ছে এই 5/2। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়ালস টু 0, বিটা ইকুয়ালস টু 0, আর এ ইকুয়ালস টু হচ্ছে 5/2। এ ইকুয়ালস টু কত, এখানে এ স্কোয়ারের সঙ্গে যদি 5/2 এর হোল স্কোয়ার তুলনা করি তাহলে এ ইকুয়ালস টু 5/2। সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক সেটা কত, সেটা হচ্ছে আলফা বিটা, এবং আলফা বিটা পয়েন্টটা কত, এখানে আলফা বিটা পয়েন্টটা হচ্ছে 0 0, অর্থাৎ কেন্দ্র তার মানে মূল বিন্দুতে অবস্থিত। মূল বিন্দু বা অরিজিনে অবস্থিত কেন্দ্রটা। ঠিক আছে, দ্যাট ইজ দ্য সার্কেল ইজ সেন্টার্ড অ্যাট অরিজিন। ঠিক আছে, আমরা এই কথাটাকে কি বলি, দি সার্কেল ইজ সেন্টার্ড, শুধু বাংলায় সীমাবদ্ধ থাকলে কিন্তু চলবে না, আমাদের ইংলিশ টার্মিনোলজি গুলো কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ অল ইন্ডিয়া বেসিস যে আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো আমরা দেবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে বাংলা কোয়েশ্চেন আমরা পাবো না। ফলে আমাদের কিন্তু সব রকম টার্মিনোলজি জেনে রাখতে হবে। দি সার্কেল ইজ সেন্টার্ড অ্যাট অরিজিন। ঠিক আছে, তাহলে মূল বিন্দুতে আমরা সার্কেলের কেন্দ্রটা পাচ্ছি, এবং ব্যাসার্ধটা কত হচ্ছে, এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু হচ্ছে এ ইকুয়ালস টু কত, 5/2 একক। তাহলে এতে কিন্তু আমরা আজকে যে কনসেপ্টটা তৈরি করলাম সেই কনসেপ্ট অনুযায়ী কিন্তু অঙ্কটা করলাম না, সেটা পুরানো যে আমরা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সেই ইকুয়েশনের সঙ্গে তুলনা করেই কিন্তু আমরা অঙ্কটা কমপ্লিট করছি। কিন্তু যদি আমরা এই অঙ্কটাকে আজকের কনসেপ্টে করতাম তাহলে কিরকম ব্যাপারটা হতো। ঠিক আছে, তাহলে কি জিনিসটা হতো দেখি। তাহলে অল্টারনেটিভ মেথড বলে লিখে রাখি, এই অল্টারনেটিভ মেথডে আমি আজকের মেথডটা দেখাচ্ছি। যে কোনো একটা মেথডে কিন্তু পরীক্ষার সময় আমরা করতে পারবো। কি বলেছে এখানে, এখানে বলেছে হচ্ছে ইকুয়েশনটা দিয়েছে 4x² প্লাস 4y² ইকুয়ালস টু 25। 4x² প্লাস 4y² ইকুয়াল টু 25, তার মানে আবারও আমরা একই জিনিস করতে পারি, 4 কমন নিয়ে x² প্লাস y² ইকুয়ালস টু 25, কিংবা x² প্লাস y² ইকুয়ালস টু 25/4। আর যেহেতু আমি এবার যেটার সঙ্গে কম্পেয়ার করবো সেটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তার মানে ডান দিকে সবটা 0 আছে। ঠিক আছে, আজকে যে ইকুয়েশনটা করলাম জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, ঠিক আছে, সার্কেলের সাধারণ সমীকরণ, সেখানে কিন্তু ডান দিকটা 0 আছে, তাহলে সব একদিকে নিয়ে চলে আসবো, বা দিকে নিয়ে চলে আসবো, x² প্লাস y² মাইনাস 25/4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটাকে আমরা এবার 1 নম্বর দিয়ে এর সঙ্গে তুলনা করছি, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, দিয়ে 1 নম্বর সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণটা কি তৈরি করলাম না, x² প্লাস y² প্লাস 2gx
প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। ঠিক আছে, তাহলে এর সঙ্গে তুলনা করলে আমরা কি পাচ্ছি এখানে? দেখ, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারের জায়গায় নিজের মতো আছে, ওয়াই স্কোয়ারটাও ওয়াই স্কোয়ারের জায়গায় নিজের মতো আছে। কিন্তু এখানে করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 2gx, এই শুধুমাত্র এক্স, এক্স স্কোয়ার নয়, কিন্তু শুধুমাত্র এক্স যুক্ত কোনো টার্ম কিন্তু এখানে নেই। অনলি এক্স যুক্ত টার্ম কিন্তু এখানে নেই। ঠিক আছে, আবার 2fy যেটা রয়েছে, 2fy যে টার্মটা রয়েছে সেটাও কিন্তু এখানে নেই। শুধুমাত্র ওয়াই যুক্ত যে টার্ম সেটা কিন্তু নেই। এখানে এক্স স্কোয়ার আছে, এর সঙ্গে মিলে যাচ্ছে, ওয়াই স্কোয়ার আছে, এর সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু 2gx জাতীয় কোনো টার্ম যেখানে এক্স ইন্টু সামথিং কিছু একটা থাকবে সেই টার্ম কিন্তু এখানে নেই। যেখানে ওয়াই ইন্টু সামথিং থাকবে সেই টার্ম এখানে নেই। কিন্তু প্লাস সি তার পরিবর্তে -25/4 আছে। প্লাস সি এর পরিবর্তে কি আছে? -25/4। তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি কম্পেয়ার করে, যে জি ইকুয়ালস টু কিন্তু 0, যেহেতু এরকম কোনো টার্মই এখানে নেই। ঠিক আছে, যদি অসুবিধা হয় আমরা পুরো জিনিসটাকে সাজিয়ে নিতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × 0 × x প্লাস 2 × 0 × y প্লাস, তাহলে পুরো একদম এই প্যাটার্নে চলে আসবে। সি এর ভ্যালু কত? -25, বা এখানে মাইনাস প্লাস না করে আমরা এটা করছি কি -25/4। কেন এটা করলাম? তাতে কম্পেয়ার করতে সুবিধা হবে। নাহলে তুই মনে করবি যে সি এর ভ্যালু বোধ হয় 25/4, এরকম ভুলও মানুষ করে, এবং সেই ভুল করে পুরো অঙ্কটার টাইমটা নষ্ট হয়ে যায়। আমি যেন আমি চাইছি কোনো রকমই যেন ভুল না থেকে যায় লেখার মধ্যে। ঠিক আছে, লেখাটা এতটাই সুন্দর, এতটাই নিখুঁত, কম্প্যাক্ট হওয়া উচিত। আমি কম্পেয়ার করছি এটার সঙ্গে সি কে, কিন্তু সিটাও এখানে প্লাসে রয়েছে, অথচ এখানে মাইনাসে রয়েছে। কি করে তাহলে 25/4 সঙ্গে সি সমান হয়ে যেতে পারে? তাই তো, যদি এখানে প্লাস থাকতো তাহলে সিটা 25/4 সঙ্গে সমান হতো, কিন্তু আছে মাইনাস। তাহলে সিটা নিজেই -25/4 পুরোটা। আমি অনেক স্টুডেন্টের মধ্যে এই টেন্ডেন্সি দেখেছি যে মাইনাসটাকে আর ধরা হয় না, ধরে না। ফলে তাতে কি হয়, অঙ্কটা করলো, তারা মনে করলো যে অঙ্কটা ঠিক হয়েছে, কিন্তু মাইনাসটা একটা না ধরাতে কিন্তু গোটা প্রবলেমটা ভুল থেকে গেল সেখানে। তেমনটা যেন না হয়। তাই আমি -25/4 কে +-25/4 এবার তুলনা কর। এবার এই জিরোটাই হচ্ছে আমাদের কাছে জি, এই জিরোটাই হচ্ছে আমাদের কাছে এফ, আর এই -25/4টাই হচ্ছে আমাদের কাছে সি। তাই তো, তাহলে জি ইকুয়ালস টু 0, এফ ইকুয়ালস টু 0, আর সি ইকুয়ালস টু হচ্ছে -25/4। তাহলে সুতরাং এবার এখন যে ফর্মুলা আমরা জেনারেট করেছি সেটা কি? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এই ইকুয়েশন থেকে যে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়েছি সেটা হচ্ছে -g-f। এক্ষুনি কিন্তু করেছি। কেন্দ্রের স্থানাঙ্ক, তার ফর্মুলা কি করেছি? -g, -f। এবার জিটা নিজেই 0, তাহলে -0, এফটা নিজেই 0, তাহলে -0। এখন জিরোর মধ্যে মাইনাস আর প্লাসের কোনো ব্যাপার আছে? জিরোটা যাই দিবি তাকেই অ্যাবজর্ব করে নিয়ে জিরোই থাকবে। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত হয়? ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √g² প্লাস f² - c। এক্ষুনি ডেরাইভ করেছি ব্যাসার্ধটা যেরকম হয়। তাহলে g² মানে কত? 0²। g² মানে কত? 0²। f² মানে কত? 0²। আর c মানে কত? মাইনাস, আবার -25/4। সি এর ভ্যালু কিন্তু -25/4। তাহলে 0 0 তো 0ই, তাহলে মাইনাসে মাইনাসে +25/4 এর রুট থাকলো। তার মানে কিন্তু 5/2। কোনো নেগেটিভ টেগেটিভের ব্যাপার কিন্তু এখানে কোথাও নেই। 25/4 মানে হচ্ছে রুট করলে 5/2। কখনোই
এখানে 25/4 হোক আর যাই হোক, আগে যদি প্লাস মাইনাস না থাকে কখনো রুট করার পর প্লাস মাইনাস আসতে পারে না। ঠিক আছে, প্লাস মাইনাস থাকবে হচ্ছে আগে থেকে, রুটের আগেই, তবে কি আমরা রুট করলে আসতে পারবে। রুট করার পরে সেই প্লাস মাইনাসটা থেকে যাবে। আদারওয়াইজ 25/4 রুট মানে 5/2, কোনো মাইনাস বা প্লাস মাইনাস 5/2 নয়, +5/2 মডিউলাস ভ্যালুটাই আমরা পাবো, পরম মানটাই পাবো, কোনো নেগেটিভ ভ্যালু রুট করে পাওয়া যায় না। ঠিক আছে, আর তাছাড়া এটা হচ্ছে ব্যাসার্ধ। হুম, হচ্ছে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 5/2, যেটা আমরা আগেও পেয়েছি। তাহলে একই অঙ্কের দুটো মেথড আমি দেখিয়ে রাখলাম। যদি আগের ফর্মে সাজিয়ে নিই তাহলে এরকম ভাবে লিখতে হবে লেখাটা। যদি নতুন ফর্মে আজকে যেটা করলাম সেই অনুযায়ী সাজাই তাহলে জি এফ এর সঙ্গে তুলনা করে আমাদের কিন্তু সেই ফর্মুলায় বসাতে হবে। বোঝা গেছে? ব্যাস, এবার নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে, নেক্সট যে ইকুয়েশনটা আমাদের এখানে দিয়েছে সেটা লিখি। এখানে 4টে কোয়েশ্চেন দিয়েছে, তার মধ্যে এবার দ্বিতীয় কোয়েশ্চেনটা, সেকেন্ডটা দিয়েছে x² + y² -3x +2y। আগের অঙ্কটা করতে গিয়ে মনে হতেই পারে যে প্রথম মেথডটাই সোজা ছিল, নতুন যেটা করলাম সেটা সেটা করে উল্টো কঠিন লাগছে, সেটা করে উল্টো টাইম নষ্ট হবে। কিন্তু না, আগেরটার ক্ষেত্রে সেটা মনে হলেও পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতে সেটা মনে হবে না। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে আমাদের যেরকম যদি ব্রেক করা প্যাটার্ন থাকে, আগের নিয়মে করতে গেলে কিন্তু আমাকে আগে এই x মাইনাস আলফা হোল স্কোয়ার জাতীয় টার্মটা, y মাইনাস বিটা হোল স্কোয়ার জাতীয় টার্মটা আনতে হবে, এনে তারপর কিন্তু তার সঙ্গে কম্পেয়ার করতে হবে। আর এখানে যদি আমরা শুধুমাত্র নতুন মেথড অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ডাইরেক্ট কম্পেয়ার করা যাচ্ছে, ডাইরেক্ট কম্পেয়ার করা যাচ্ছে। যেমন আমি এখানে এই ইকুয়েশনটাকে ডাইরেক্ট কম্পেয়ার করতে পারি। ডাইরেক্ট কম্পেয়ার কিরকম ভাবে করতে পারবো? 1 নম্বর সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ, 1 নম্বর সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ, x² যেটা এক্ষুনি লিখেছি, x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই কি পাচ্ছি এখান থেকে, কি পাবো? হুম, হুম, সেখান থেকে দেখ, -3 মানে হচ্ছে 2g, -3 মানে হচ্ছে 2g। এখানে যেটা x এর কোএফিসিয়েন্ট 2g, সেটা এখানে x এর কোএফিসিয়েন্ট -3। প্লাস মাইনাস থাকলে সেটা সহই নেবো, মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহই নিতে হবে। সেটা যদি অ্যাভয়েড করি তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, কিন্তু বারবার সেটা মাথায় রাখতে বলছি। এখানকার 2f মানে কিন্তু +2, এখানকার c মানে কিন্তু c এর এখানে -19 সহ পুরোটা হয়েছে। এরকম ভাবে যদি থাকে জিনিসটা, তাহলে সেটা থেকে আমরা কি পাচ্ছি, 2g যদি 3 হয় তাহলে g মানে 3/2, 2f, ও সরি, -3 ছিল, -3 ছিল। হুম, নিজে বললাম মাইনাস, ইয়ে করতে বললামও আবার নিতে ভুলে গেছি, -3/2। ঠিক আছে, 2f মানে 2, তাহলে f মানে কত, f মানে কত, 2/2 মানে 1, আর c মানে তো -19। তাহলে সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তটির
কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f। -g মানে কত? জিটা নিজেই -3/2, তাহলে -g মানে হচ্ছে -3/2। জিটা কিন্তু -3/2, এই মাইনাসটা, এই প্রথম মাইনাসটা হচ্ছে এটা। আর জি এর যে ভ্যালু সেটা নিজেও -3/2, তাহলে -3/2, কমা -f। এফটা কত? এফটা হচ্ছে 1, তাহলে -f মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে কত? প্লাস। এই যে এই ব্র্যাকেটটা কিন্তু এটা, আর এই ব্র্যাকেটটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে জিটা লিখবো বলে এরকম দিলাম। কারণ আমি তো এটা লিখতে পারি না যে -3/2, এটা তো লিখতে পারি না। ঠিক আছে, কম্পিউটারের মতো করে, কম্পিউটার প্লাস প্লাস এই জিনিসগুলো রয়েছে। তো যাই হোক, মাইনাসে মাইনাসে এখানে 3/2, আর এখানে হচ্ছে -1 হলো। এই গেল বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আর বৃত্তের ব্যাসার্ধ তাহলে কত হবে? ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √g² + f² - c। g² + f² - c। তো g² মানে কত? -3/2 এর হোল স্কোয়ার। f মানে কত? 1, তাহলে f² মানে এটা। আর -c, মাইনাস কত হচ্ছে? c, তো মাইনাসটা তো বসালাম, আর c এর ভ্যালু হচ্ছে আবার -19। c এর ভ্যালু আবার নিজেও -19। তাহলে কত আসছে দেখ, -3/2 এর হোল স্কোয়ার, -3/2 এর হোল স্কোয়ার। তার মানে হচ্ছে মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, 3 স্কোয়ার করলে 9, আর 2 স্কোয়ার করলে 4। একের স্কোয়ার মানে 1, আর মাইনাসে মাইনাসে +19। তাহলে কত দাঁড়াচ্ছে বল? এখান থেকে ক্যালকুলেট করে, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? 9/4টা যদি আমি আলাদা রাখিও, 19 + 1 = 20। এবার আমি এখান থেকে এলসিএম যদি করি, তাহলে 4টা হবে এলসিএম, 4টা হবে লসাগু। তাহলে কত হচ্ছে এখানে? 9, আর এখানে 4 দুগুণে 8 মানে 80। রেডিয়াসটা হচ্ছে 89/4 এর রুট। রেডিয়াসটা আসছে 89/4 এর আবার রুট। হয়েছে 89/4 এর রুট, মানে ভালো কিছু আসতো না। যদি 49 আসতো তাহলে একটু ঠিকঠাক আসতো। ঠিক আছে, যদি 49 আসতো তাহলে ঠিকঠাক আসতো। যদি এখানে 19-এর বদলে 9 দিত তাহলে ঠিকঠাক সুন্দর ভ্যালু চলে আসতো। 49 করে রুটটা করতে পারতাম, কিন্তু এখানে রুট করতে পারবো না। কারণ √89 কে √89 রেখে দিতে হবে, সেটা একটা ইরেশনাল নাম্বার, তার রুট পসিবল নয়, পারফেক্ট স্কোয়ার নয় সেটা। আর 4 এর রুট করলে কত? 2। উপরটা সম্ভব, তাই যেটা সম্ভব করে দিচ্ছি, কিন্তু উপরটা সম্ভব নয়, তাই করবো না। যেটাকে আমরা এরকম ভাবে লিখতেই পারি, ½ √89। ঠিক আছে, এত একক। তাহলে এইভাবে আমরা ব্যাসার্ধ এবং কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু বার করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটা। এবার কিন্তু আমাদের রয়েছে হচ্ছে 3 নম্বর অঙ্কটা। ভিডিও দেখার সময় যাদের ক্যালকুলেশনে মিস যাবে, অবশ্যই তারা পজ করে করে ভিডিওটা দেখবে, দেখে কিন্তু কমপ্লিট করে পরের অঙ্কে যাবে, তাতে কিন্তু জিনিসটা বাকি পড়ে থাকবে না। কারণ একবার ভিডিও দেখা শেষ হয়ে গেলে তখন কিন্তু আর ইচ্ছা করবে না যে আবার নতুন করে অঙ্কটা করি। তাই যখন যেটা দেখবে একটু টাইম বেশি লাগলেও তোমরা অঙ্কটাকে ডাইরেক্ট কমপ্লিট করে নেক্সট অঙ্কে যাবে, নেক্সট কনসেপ্টে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা ভিডিও দেখার। ঠিক আছে, তোমাদের ইচ্ছা খুশি মতো, তোমাদের প্রয়োজন মতো তোমরা সেটাকে পজ করে নিজেদের জায়গাটা ফুলফিল করে পরেরটুকু যেতে পারবে, যেটা লাইভ ক্লাসে সবসময় সম্ভব হয় না। আর এই ভিডিওগুলো যদি নিয়মিত ফলো করতে থাকো, তোমাদের আর কিছু দ্বিতীয়বার ভাবতে হবে না অঙ্কের জন্য, এতটাই কম্প্যাক্ট ওয়েতে করাচ্ছি।
সেটা তোমরা ক্লাসের কোয়ালিটির পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে কিছুদিন ক্লাস করার পর। আশা করি যাদের বোঝার এখনই বুঝে যাচ্ছ, কিন্তু প্রত্যেকেই সেটা বুঝতে পারবে কিছুদিন নিয়মিত ক্লাস করলেই, যে ক্লাসের কোয়ালিটিটা ঠিক কতটা ডিফার করছে। যাই হোক, আমরা আবার অঙ্কে ফিরি। 3 নম্বরটা, 3 নম্বরে যে ইকুয়েশনটা আমাদের দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে 3 × x² + y² equals to 5x + 6y equals to 5x + 6y - 4। তাহলে এই ইকুয়েশনটাকে সুন্দর করে আগে সাজাতে হবে। একদম মানে কোনো প্যাটার্নেই সেটা নেই, না x - আলফা y - বিটা ওই প্যাটার্নে, না অথবা x² + y² + 2gx + 12y + c = 0 সেই ইকুয়েশনও নেই, কোনো প্যাটার্নেই এটা নেই। তাহলে ফরম্যাটটাকে একটু সাজিয়ে নিই, তারপর অঙ্কটা করি। তাহলে প্রদত্ত যে সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3x, তাহলে x² + y² equals to 5/3x + 6/3y। এই যে 3টা সেটা আমি এদিকে সব ডিভাইড করে দিচ্ছি, -4/3। কারণ আমরা যে ইকুয়েশনই করি না কেন, আমাদের যদি x² + y² + 2gx এর সঙ্গে যদি তুলনা করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে x এবং y এর কোএফিসিয়েন্ট কিন্তু 1 করে করে আছে। সেখানে কিন্তু এরকম 3 থাকলে চলবে না। ঠিক আছে? তাহলে এবার এবং তারপরে কি দেখতে পাচ্ছি, সবকটা একদিকে রয়েছে, ওইদিকে ডান দিকটা সম্পূর্ণ 0 রয়েছে। তাহলে সব একদিকে নিয়ে চলে আসবো, যেটা প্লাসে আছে মাইনাস করে এদিকে চলে আসলো। 5/3টা মাইনাস হয়ে গেল এখানে, এটা প্লাসে আছে, এটাও -6/3y চলে আসলো। এটা মাইনাস হয়েছে, তার মানে এটা +4/3 হয়ে আসলো। ডান দিকটা কি থাকলো, 0 থাকলো। এবার আমরা এই 1 নম্বর সমীকরণকে কিন্তু এর সঙ্গে তুলনা করতে পারবো। তাহলে 1 নম্বর সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। কিভাবে তুলনা করলে আমরা কি পাবো? প্রথমত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x² এখানে আছে, এখানেও আছে, y² এখানেও আছে, এখানেও আছে। এখানে 2gর পরিবর্তে +2gর পরিবর্তে -5/3 আছে। এখানে 2f এর পরিবর্তে -6/3 আছে। আর এখানে c এর পরিবর্তে +4/3 আছে। ঠিক আছে? কোএফিসিয়েন্ট ওয়াইজ ইকুয়াল করতে হবে। x এর কোএফিসিয়েন্ট এখানে 2g, এখানে -5/3, সহগ অনুযায়ী ইকুয়াল করতে হবে। তাহলে 2g = -5/3। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে g -5/2টা নিচে চলে গেল, তাহলে 3 দুগুণী 6। 2f -6/3, তাহলে f -6/3 দুগুণী 6, মানে আবারও 1 -1 কেটে কত হচ্ছে, -1। আর c এর সঙ্গে কোনটা মিলছে, এটা হচ্ছে c, অর্থাৎ +4/3। যদি আগে মাইনাস থাকতো তাহলে মাইনাস সহই নিতাম, যেমন এগুলোতে নিয়েছি। তাহলে সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক
এটা কত? ফর্মুলা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ, তাহলে ব্র্যাকেট দিলাম, জি মাইনাস লিখলাম, জিটা কত? জিটা হচ্ছে -5/6, জিটা কিন্তু -5/6। আর এফটা কত? ফর্মুলার যে মাইনাস সেটা তো দিলাম, আর এফটা কত? এফটা হচ্ছে -1, শুধু 1 না, -1। তাহলে মাইনাসে মাইনাসে কত হলো? প্লাস, +5/6, মাইনাসে মাইনাসে কত হচ্ছে? আবারও প্লাস, তাহলে +1। এটা হয়ে গেল বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এবার করব হচ্ছে তার ব্যাসার্ধ। এবার কি নির্ণয় করব? ব্যাসার্ধ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু √, g² + f² - c। তাহলে g² + f² - c যদি হয়, সেখানে ভ্যালুগুলো বসাবো। g মানে কত? -5/6, f মানে কত? -1, c মানে কত? 4/3। এই ভ্যালুগুলো সব এখানে ইনপুট করব। তাহলে -5/6 এটা হচ্ছে জি এর ভ্যালু, কিন্তু তার আবার এখানে কি আছে? স্কোয়ার, তাই এখানেও স্কোয়ার দেবো। নিজে থেকে তো কিছু করছি না, ফর্মুলায় যা লেখা আছে সেগুলোই আমরা করব। নিজে থেকে করলেই সেটা কিন্তু ভুলভাল হয়ে যাবে তখন। নিজে থেকে করবোই বা কেন? আমাকে যা উপরে রয়েছে সেটাকেই ফলো করব। আমার এমন কিছু কেনই বা করবো যেখানে উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের কোনো যোগাযোগই নেই? উপরের লাইনের সঙ্গে নিচের লাইনটার কোনো প্যারিটি নেই, কোনো সিমিলারিটি নেই, কোনো মিল নেই, কোনো লজিকেই সেটা আসে না। সেরকম কিছু তো আমরা করতে পারবো না। ঠিক আছে? কিন্তু অনেকেই দেখি সেটা অতিরিক্ত ভেবে এমন কিছু করে যেটার সঙ্গে উপরের লাইনটার কোনো যোগাযোগ থাকে না, ফলে অঙ্কটাও ভুল হয়ে যায়। অঙ্কটাকে একদম কঠিন হিসাবে নিয়ে যে নিজেদের অনেক কিছু করতে হবে অঙ্কটার মধ্যে, একদম কায়দা করার কোনো দরকার নেই। যা উপরে করেছি, যা ফর্মুলা লেখা আছে সেটাকে পরপর ঠিকঠাক এলিমেন্ট ওয়াইজ বসাতে পারলেই হলো। এই যে বসানোটা, ভ্যালুগুলো ঠিক করে ক্যালকুলেট করাটা, একটুখানি ভালো করে ধরে ধরে কর, তাহলেই হবে। নিজেদের তার বেশি ভাবলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার সিটা কত? 4/3। এই মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস দিলাম, আর 4/3টা কিন্তু সি এরই ভ্যালু। -5/6 এর হোল স্কোয়ার, মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়, 5 স্কোয়ার করলে 25, 6 স্কোয়ার করলে 36, -1 মাইনাস স্কোয়ার করলে প্লাসই হবে, আর 1 স্কোয়ার করলে 1, -4/3। এবার এটাকে এলসিএম করে দিলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। একটু যোগ বিয়োগ করে রুট করে দেবো, তাহলে আমাদের যে প্রত্যাশিত অ্যান্সার সেটা আমরা পেয়ে যাবো। যেমন এখানে 36 হবে এলসিএম, এটা এলসিএম করলে কত হবে? 36 ক্লাস 5 এ ফিরে যেতে হবে, 4/5 এ, যেখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছিলাম সেখানে। এটা 36, এখানে কত? 25, এখানে কত? নিচে কিছু নেই, মানে একটাকে 36 দিয়েই গুণ হবে। এখানে মাইনাসটা মাইনাস থাকলো, আর তিনটা যেহেতু 36কে 3 দিয়ে ভাগ করলে 3 বারং 36, ফলে 4কে 12 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 বারং 48। ঠিক আছে? এই যোগ বিয়োগ কিন্তু অবশ্যই তোরা পারবি। ক্লাস 11 অঙ্ক নিয়ে পড়ছিস মানে এই ভগ্নাংশের যোগ বিয়োগে আশা করি প্রবলেম হওয়া উচিত না স্বাভাবিকভাবে। 25 + 36, 25 + 36 মানে কত? 25 + 36 মানে হচ্ছে 51, 51, না সরি 61, 61, কত? 61 মাইনাস কত? 48, 61 মাইনাস কত? 48, তার মানে কত হচ্ছে? তার মানে হয়ে যাচ্ছে 13। তাহলে অ্যান্সার করলে কত হচ্ছে? √13। 13 তো আর রুট করতে পারবো না আমরা, অনেক সময় আমাদের ক্যান ইয়েতে এগুলো রুট করতে গেলে জ্যামিতিক উপায় করতে হবে, তাও অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো। সঠিক ভ্যালু, একদম এক্সাক্ট ভ্যালু তো আমরা এটা পাবো না, কারণ এগুলো ইরেশনাল নাম্বার।
যেমন আমাদের মধ্য সমানুপাতি চ্যাপ্টার ছিল ক্লাস 10-এ, সেখানে বলতো যে জ্যামিতিক উপায়ে √13 এর মান বের করতে, √17 এর মান বের করতে, √19 এর মান বের করতে অ্যান্ড সো অন। যেগুলোর অ্যাকচুয়ালি যে সংখ্যাগুলো দিত সেগুলো পারফেক্ট স্কোয়ার থাকতো না, অর্থাৎ তাদের ভ্যালুগুলো সব ইরেশনাল রুট করলে। ঠিক আছে, তখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে জ্যামিতিক উপায়ে মধ্য সমানুপাতি নির্ণয়ের মাধ্যমে তাদের রুট বের করার চেষ্টা করতাম, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে চাইতাম। ঠিক আছে, পাশে একটা প্রায় লিখে দিতাম, যে স্কেলের সাহায্যে মেপে দেখা হলো প্রায়, কারণ সেটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়। ওকে, তো যাই হোক, আমাদের √13/36 স্কোয়ার রুট করলে আমরা 6 পেয়ে যাচ্ছি। যেমন আগেরটা তো উপরেরটাতে করা যায়, নিচেরটা করা গেছিল, সেটা করেছি, এটাও করে দিচ্ছি, নিচের পোর্শনটা 6 হয়েছে। এই হচ্ছে কোয়েশ্চেনটা। নেক্সট আমরা যেটা করব, এরপরে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে, এরপরে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা লিখি এবার। এরপরে আমাদের দিয়েছে হচ্ছে x - a² প্লাস y+b into y - b equals to 0. y+b into y - b equals to 0. এই সমীকরণটার জন্য আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কি করে করব এটার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ? এটা আমাদের বলবো যে এই পদ্ধতিতে না গিয়ে আমরা প্রিভিয়াস পদ্ধতিতে গেলেই সুবিধা হবে এটা, কারণ এখানে আমাদের অনেক বেশি সহজ হয়ে যাবে যদি আমি আগের নিয়মে x - আলফা y - বিটার সাহায্যে তুলনা করি, কারণ এখানে x - আলফা হোল স্কোয়ারের মতো দেওয়াই আছে। শুধু এটাকে সাজিয়ে নিই। এটা মানে কত? এটা হচ্ছে a² - b² ফর্মুলা পড়ে যাচ্ছে, a+b into a - b, তাহলে y+b y - b, তাহলে y² - b², সেই ফর্মুলায় পড়ছে। তাহলে এটা কত আসছে? x - a এর হোল স্কোয়ার প্লাস y² ইকুয়ালস টু b², যেটাকে আমরা আর একটু সুন্দর করে সাজাতে পারি, যে x - a হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু b²। এরকম ফর্মে পড়ছে। এটাকে যদি আমি এখন 1 নম্বর নাম দিই, এটাকে যদি আমি 1 নম্বর বলি, তাহলে 1 নম্বর সমীকরণকে x - আলফা হোল স্কোয়ার প্লাস y - বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের এটা যেহেতু এখানে কোয়েশ্চেনে রয়েছে, আমরা এটা a ব্যতীত অন্য কিছু ইউজ করাটাই ভালো। আমি সামথিং r ইউজ করছি, আর মানে রেডিয়াস। ঠিক আছে, এমনি জেনারেল ইকুয়েশনে a² লিখতে হবে, এতক্ষণ ধরে লিখেছি সেটা, কিন্তু যেহেতু এখানে ইকুয়েশনে a b টা ইউজ করে ফেলেছে, তাই আমি এখানে এর পরিবর্তে আর লিখছি, নাহলে কম্পেয়ার করতে অসুবিধা হবে। ঠিক আছে, এর সাথে একটা কনফিউশন তৈরি করতে হবে, কিন্তু তৈরি হয়ে যাবে যে কম্পেয়ার করার সময়, কারণ এখানে লিখবো তখন a², সেটা b² সঙ্গে সমান হয়ে যাবে, তার মানে a আর b সমান, তার মানে অনেক কিছু মনে হবে সেখান থেকে। আমি চাইছি না সেরকম কিছু কনফিউশন তৈরি হোক, তাই অবশ্যই এখানে আমরা r² লিখছি। তাহলে 1 নম্বর সমীকরণে x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r² এর সাথে তুলনা করে পাই তুলনা করলে আমরা কি পাচ্ছি? দেখ, আলফার জায়গায় রয়েছে a, তাহলে আলফা ইকুয়ালস টু a, বিটার জায়গায় রয়েছে 0, তার মানে বিটা ইকুয়ালস টু 0, r² এর জায়গায় রয়েছে b², তার মানে r ইকুয়ালস টু b। তাহলে সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক
বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক সেটা কত? ফর্মুলা অনুযায়ী আলফা কমা বিটা। ফর্মুলাটা কি? আলফা কমা বিটা, এবং সে আলফা কমা বিটার ভ্যালুটা কত এখানে? a0, a আর 0, আলফার ভ্যালু হচ্ছে a আর বিটার ভ্যালু হচ্ছে 0। তাহলে a, 0 বিন্দুতে তার হচ্ছে কেন্দ্রটা অবস্থিত। a, 0 বিন্দুতে তার কেন্দ্র রয়েছে। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা হচ্ছে r, যেটার ভ্যালু হচ্ছে b। ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে r, যার ভ্যালু হচ্ছে b। এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু, ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে r, যেটা হচ্ছে b। একক লিখে দাও ভালো, যেহেতু ব্যাসার্ধ হয়েছে। এবার কেউ যদি মনে করে যে না, আমি একটা মেথড শিখবো যে x² + y² + 2gx এর সঙ্গেই সবসময় কম্পেয়ার করবো, সেটাও করতে পারিস। সেটা করেও করতে পারিস। তার জন্য আমাদের তাহলে অল্টারনেটিভ মেথড দেখে নিতে হবে এটার জন্য। যে কোনো একটাই তোরা করতে পারিস, যে কঠিন হোক আর সোজাই হোক, আমি একটা মেথডেই করবো অল টাইম, তাহলে তোরা করতেই পারিস। তার জন্য আমি কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি কি আসছে। যেটার জন্য যে মেথডটা সোজা হবে আমি সেটা বলছি, কিন্তু তোরা অবশ্যই যে কোনো একটা মেথডে তুই সবকটাই করতে পারিস। এখানে 4টে অঙ্কই দুটো দুটো করে মেথডে যে কোনো একটাতে করা যাবে। যেমন ইকুয়েশনটা কি ছিল? x - a² প্লাস y+b y - b ইকুয়ালস টু 0 ছিল। তাহলে ওই 2gx 2fy ওটার সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু পুরো ভেঙে ফেলতে হবে। আমরা যেমন এটাকে সুন্দর করে প্যাটার্নে সাজিয়েছি, এরকম একটা প্যাটার্নে, এখানে কিন্তু সেটাকে পুরো ব্রেক করে দিতে হবে, প্যাটার্নটাকে ভেঙে দিতে হবে একদম। এটাকে ভাঙলে কি পাচ্ছি? x² - 2ax 2ab + b²। আর এটা কার ফর্মুলায় পড়ছে? এটা হচ্ছে a² - b², যেটা আগে করলাম, y² - b² ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে পড়লে কি থাকছে এখানে? x² + y² - 2ax, ঠিক আছে, -2ax প্লাস a² - b² ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার কম্পেয়ার কর। এখানে, তাহলেই বুঝে যাবি কি হচ্ছে। কম্পেয়ার করলে এটাকে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ, 1 নম্বর সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy ইকুয়ালস টু c, মানে +c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে এটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে কি পাচ্ছি ইকুয়েশনটা? তাহলে আমরা কি পাবো এখান থেকে? তুলনা করলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে x² এর জায়গায় x² আছে নিজের মতো সুন্দর করে, y² এর জায়গায় y² আছে, তাও ভালো কথা। কিন্তু কিন্তু 2gর পরিবর্তে -2a রয়েছে, 2gর পরিবর্তে আছে -2a। তার মানে g সমান কত আছে? g সমান তার মানে -a, 2 যদি কেটে যায়, তারপর তাও 2gটা মানলাম যে ঠিক আছে, -a আছে। কিন্তু 2fy এরকম শুধু y যুক্ত টার্ম কিন্তু এখানে নেই। y² আছে তো সেটা তো এর সঙ্গে মিলছে, কিন্তু 2fy এরকম কোনো টার্ম কিন্তু এখানে নেই। তার মানে আলটিমেটলি 2fটা
জিরো আছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট কিন্তু এখানে জিরো আছে, কারণ 2f(y) তো নেই এখানে, তার মানে এফটাও কিন্তু এখানে জিরোই আছে। এবার চলে আসি সি। সি এর পরিবর্তে এই কনস্ট্যান্টটা আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে তার মানে মাইনাস জি মাইনাস এফ। ফর্মুলাটা কি? মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস জি মানে কত? মাইনাস এ। মাইনাসটা এই মাইনাসটা ফর্মুলার জন্য। এবার জি এর ভ্যালু কত? মাইনাস এ। আর এফ এর ভ্যালু কত? জিরো। মাইনাসে মাইনাসে প্লাস এ, আর মাইনাস জিরো মানে তো এমনিতেই জিরো। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আগের মেথডেও এ কমা জিরো বেরিয়েছিল, এই মেথডেও যদি ঠিক করে করি তাহলে এ কমা জিরোই বেরোলো। আর ব্যাসার্ধের ফর্মুলাটা কি? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি স্কোয়ার মানে কত? জি মানে মাইনাস এ, তাহলে মাইনাস এর স্কোয়ার। এফ মানে কত? জিরো, তাহলে জিরো স্কোয়ার। সি মানে কত? তাহলে দেখতেই পাচ্ছি সেই অঙ্কটা কিন্তু অনেকটা এই মেথডে করলে অনেক বেশি খাটনি করতে হচ্ছে। আগেরটা কিন্তু এত খাটনি করতে হয়নি। আগেরটা কিন্তু এত খাটনি করতে হয়নি। তাই আমি যখন যেটা সোজা সেটা বলছি, কিন্তু তোরা তাও দুটো মেথডই বলে রাখলাম, যাতে করে তোদের যে কোনো একটা মেথড মনে থাকে, যেটা যে কোনো একটাতে করলেই হয়। তোদের মনে না এটাও না বসে যায় যে শুধুমাত্র এই অঙ্কটা আগের মেথডেই হবে, এটাতে হবে না, তা কিন্তু নয়। দুটো মেথডই ইকুইভ্যালেন্ট মেথড অ্যাকচুয়ালি। কারণ আমি থিওরিটা যখন করলাম তখন এই ইকুয়েশনটাকে জেনারেট করার জন্য আমি কিন্তু শুরু করেছি এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এই সমীকরণ থেকেই কিন্তু তুলনা শুরু করেছি। অর্থাৎ দুটো সমীকরণ কিন্তু ইকুইভ্যালেন্ট, একে অন্যের প্যাটার্নে কিন্তু এক্সপ্রেস করা যায়। তাই দুটো মেথডেই যে কোনো অঙ্ক করা যাবে এখানে। এবার সিটা কত? সিটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি আসছে দেখ, রুট ওভার মাইনাস এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার। জিরো মানে তো জিরো, ঠিক আছে, আর লিখলাম না। আর এটা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস এ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, যার মধ্যে এটা কেটেই গেল। কেটে গিয়ে তাহলে কি পড়ে থাকলো? রুট ওভার বি স্কোয়ার। কত? রুট ওভার বি স্কোয়ার। রুট ওভার বি স্কোয়ার মানে কত? বি। রুট ওভার বি স্কোয়ার মানে কত? বি। ঠিক আছে, অবশ্যই আমার এখানে বলা উচিত সেটা মড বি। ঠিক আছে, যেহেতু ব্যাসার্ধ সেটা হচ্ছে মডিউলাস ভ্যালু হবে। রুট ওভার বি স্কোয়ার মানে মড বি। এই মড কথাটা আমাকে বলতে হতো না, এই মড ভ্যালুটা আমরা বলতাম না যদি যদি এখানে বলা থাকতো যে এ আর বি যদি পজিটিভ, আমাকে যদি কোয়েশ্চেনের পাশে বলেই তো যে এ কমা বি, বা শুধু বি তাই বলতো, এর কথা বলার দরকার নেই। কিন্তু বিটা গ্রেটার দেন জিরো যদি বলা থাকতো তাহলে এই মড কথাটা আমি ইউজ করতাম না। ঠিক আছে, এই বি গ্রেটার দেন জিরো বলা উচিত ছিল। ঠিক আছে, কিন্তু যেহেতু বলেনি তাই আমি এখানে বলে দেবো, আমরা নিজেদের দিকে সেফ থাকবো। সেটা হচ্ছে রেডিয়াস তো নেগেটিভ হতে পারে না, তাই রেডিয়াসের ক্ষেত্রে আমরা একটা মডিউলাস সাইন ইউজ করে দেবো। রেডিয়াসের ক্ষেত্রে আমরা একটা মডিউলাস সাইন ইউজ করে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে? অর্থাৎ এই যে বিটা আমি লিখছি এখানে, সেই বিটাকে আমি মড বি এর হোল স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে মড বি এর হোল স্কোয়ার কিংবা মড মাইনাস বি এর হোল স্কোয়ার, সেটা অলওয়েজ শুধু বি এর হোল স্কোয়ারের সঙ্গেই সমান হবে। ঠিক আছে, এই জিনিসগুলো ছোটখাটো অনেক কিছুই জানতে পারবি আস্তে আস্তে ক্লাসগুলো ফলো করলে। ঠিক আছে, শুধু ফর্মুলা মুখস্থ করবো, অঙ্ক করবো, আর অঙ্ক সম্পর্কে কিছু জানবো না, সেটা হতে পারে না। ঠিক আছে, 11-12 সাবজেক্টগুলোকে যখন নিয়েছিস অবশ্যই ভালোবেসে পড়, জিনিসগুলোকে ভালো লাগবে, এবং ভালো লাগানোর জন্য পড়।
তাহলেই দেখবি খুব সুন্দরভাবে জিনিসগুলোকে শিখতে পারছিস। শুধু ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করার চেষ্টা করলে তখন কিন্তু জিনিসটা একটা যান্ত্রিক মতো হয়ে যাবে, একটা মেকানিক্যাল, একটা রোবোটিক ব্যাপার হয়ে যাবে। এটা কিন্তু খুব একটা ফ্রুটফুল হবে না আমাদের জন্য। ঠিক আছে? যাই হোক, তো এই ছিল হচ্ছে আমাদের এই ৪ টে অঙ্ক, যেখানে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বার করতে বলেছে। ঠিক আছে? কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বার করতে বলেছে। তোদের জন্য আমি একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে মাঝখানে যে দুটো অঙ্ক আমি শুধুমাত্র GF দিয়ে করলাম, সেটা তোরা পুরোনো মেথডটাতে করবি। অর্থাৎ x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এই প্যাটার্নে তোরা প্রকাশ করতে পারছিস কিনা গিভেন ইকুয়েশনটাকে, সেটা একবার দেখবি। দেখে সেখান থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ লিখবি। ঠিক আছে? এবং লিখতে পারলে সেটা আমাকে অবশ্যই গ্রুপে কিন্তু পাঠাবি। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবি, আমি কিন্তু অবশ্যই সেটা চেক করব। ঠিক আছে? এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনটাতে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে রয়েছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 7y মাইনাস কে ইকুয়ালস টু 0 বৃত্তের ব্যাস হচ্ছে 9 একক। তাহলে কে এর মান কত? তার মানে এখান থেকে যদি ব্যাসটা বার করে নিই বা ব্যাসার্ধটা বার করে নিই ডাইরেক্ট, তারপর সেখান থেকে 9 এর সঙ্গে সমান করলে কিন্তু চলে আসবে। তাহলে এখানে লিখি, ইকুয়েশনটা কি দিয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 7y মাইনাস কে ইকুয়ালস টু 0। এটাকে যদি 1 নম্বর নাম দিই, দিয়ে তাহলে এখানে লিখতে পারি যে 1 নম্বর সমীকরণ কি? বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। ঠিক আছে? তো তুলনা করলে কি আসছে? এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আছেই, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার আছে, 4x এর জায়গায় 2g রয়েছে, 4x এর জায়গায় 2gx আছে, তার মানে 2g ইকুয়ালস টু 4। তারপর 2f ইকুয়ালস টু মাইনাস 7। এখানে y এর সঙ্গে কত আছে? 2f, আর এখানে y এর সঙ্গে কত আছে? মাইনাস 7। তাহলে 2f ইকুয়ালস টু মাইনাস 7 অ্যান্ড c এর জায়গায় এখানে রয়েছে মাইনাস কে। কম্পারিজনটা কিন্তু ঠিক করে করতে হবে, সেখানে কোনো ভুল থেকে গেলে মুশকিল, পরেরগুলো সবই ভুল বেরোতে থাকবে। তাহলে সুতরাং এবার এখান থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে জি এর ভ্যালু হচ্ছে তার মানে 4/2, তার মানে 2। এফ এর ভ্যালু হচ্ছে তাহলে -7/2, আর সিটা তো যা আছে আছে, ওখানে আর কিছু নতুন লেখার নেই। তাহলে আমার চেয়েছে ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমি প্রথমত ব্যাস তো এভাবে বার করবো না, আমরা ব্যাসার্ধের ফর্মুলা জানি, সেটা বার করবো। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু, ফর্মুলা কি? √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি করিস, জি এর ভ্যালু হচ্ছে 2, এফ স্কোয়ার মাইনাস মানে -7/2 এর হোল স্কোয়ার, আর সি মানে হচ্ছে মাইনাস কে। 2 স্কোয়ার মানে কত? 4, মাইনাস স্কোয়ার করলে প্লাসই থাকছে, আর 7 স্কোয়ার করলে 49, আর 2 স্কোয়ার করলে 4, আর এখানে কত? মাইনাসে মাইনাসে প্লাস কে।
তাহলে 4×4 = 16 প্লাস 49 ডিভাইডেড বাই 4 প্লাস কে। কেটাকে আমি আর এলসিএম করলাম না, কারণ কে এর ভ্যালু বার করতে হবে, সেটাকে আমি আর ঘাটাচ্ছি না বেশি। তাহলে 16 প্লাস 49, 16 আছে প্লাস 49 রয়েছে, তার মানে কত? 64, 65 ডিভাইডেড বাই 4। হয়েছে? তাহলে এত পাচ্ছি। আর ওদিকে আমাকে ব্যাসটা দিয়ে দিয়েছে 9 একক। ব্যাসের দৈর্ঘ্য কত? 9 একক। তাহলে ব্যাসার্ধ 9/2। ব্যাসার্ধ তার মানে কত? 9/2। তাহলে এখানে রেখ প্রশ্নানুযায়ী এটা হচ্ছে আমাদের কাছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে 9/2। তার মানে √65 ডিভাইডেড বাই 4 প্লাস কে। সেটা হচ্ছে, তার মানে 9টা যেহেতু ব্যাস, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 9/2। কারণ এটা তো ব্যাস বেরোয়নি, এটা ব্যাসার্ধ বেরিয়েছে, তাই ব্যাসার্ধের সঙ্গে সমান করতে গেলে 9/2 করতে হবে। বোথ সাইড এবার স্কোয়ার করে দে, তাহলে স্কোয়ার করলে এদিকে রুট উঠে যাবে, আর এদিকে এটা স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে 65 ডিভাইডেড বাই 4 প্লাস কে ইকুয়ালস টু কত? 9 স্কোয়ার মানে 81/4। তাহলে কে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 81 ডিভাইডেড বাই 4 মাইনাস 65 ডিভাইডেড বাই 4। তাহলে 4টা দিয়ে যদি এলসিএম করি, তাহলে 81 মাইনাস 65, এবার 81 মাইনাস 65 যদি হয়, তাহলে কে এর মানটা কত? 81 মাইনাস 65 যদি আমি এখন করি, তাহলে কে এর মান কত হচ্ছে? এদিকে থাকছে হচ্ছে 16 মতো আসছে, তাই তো? তাহলে কাটলে কত হচ্ছে? আবার 4। তাহলে কে এর যে মানটা আমরা পাচ্ছি, কে ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 4। কে ইকুয়ালস টু কত পাচ্ছি? 4 পাচ্ছি। হয়েছে? তাহলে এটাই আমাদের বার করতে বলেছে যে কে এর মান কত হবে। তাহলে কে এর নির্ণয় মান হচ্ছে 4। ঠিক আছে, লাস্ট অ্যান্সার লিখতে পারিস যে নির্ণয় মান কে ইকুয়ালস টু 4। ওকে? আচ্ছা, এবার সেম টাইপের আরেকটা অঙ্ক দিয়েছে, আরো একটা অঙ্ক দিয়েছে সেম টাইপের। সেখানে বলেছে হচ্ছে এই সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, আগেরটা ব্যাসার্ধ দেওয়া ছিল বা ব্যাস দেওয়া ছিল, সেখান থেকে আমরা কে এর মানটা বের করেছি। কিন্তু এখানে এ, বি এবং সি তিনটেই আননোন কনস্ট্যান্ট কোয়েশ্চেনের মধ্যে রয়ে গেছে, এবং কেন্দ্রের স্থানাঙ্ক সেখানে দেওয়া আছে। তাহলে এ বি এর মানটা কত হবে? এ বি এর মানটা কত হবে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা করি। এটা হচ্ছে সংক্ষিপ্তরি 12 নম্বর প্রবলেমটা। তাহলে সমীকরণটা কি দিয়েছে? 2x² প্লাস 2y² প্লাস ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে আমরা সবসময় কি করি না, এখান থেকে x² y² কোএফিসিয়েন্ট কিন্তু 1 থাকে, যার সঙ্গে তুলনা করছি সেখানে x² কোএফিসিয়েন্ট এবং y² কোএফিসিয়েন্ট কিন্তু 1।
কারণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। ঠিক আছে, তাহলে 1 করতে গেলে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এখানেও 2 আছে, এখানে 2 আছে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এক্স এর নিচে তাহলে এখানে একটা 2 চলে আসবে, এখানে একটা b/2 হয়ে যাবে, কারণ 2 দিয়ে ওভারঅল ভাগ করছে, আর 0 কে 2 দিয়ে ভাগ করলে তো 0ই হয়। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কিছু করার নেই এখানে। এবার ডাইরেক্ট তুলনা করবো, এটাকে 1 নম্বর নাম দিয়ে এবার তুলনা করতে হবে। ঠিক আছে, এটাকে 1 নম্বর নাম দিই, দিয়ে লিখ 1 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার, বা বৃত্তের সাধারণ সমীকরণ কথাটা লিখলে ভালো হয়। বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করে পাই তুলনা করলে কি আসছে, এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার আছে, a/2 এর জায়গায় 2g আছে, এখানে এখানে আছে এক্স এর কোএফিসিয়েন্ট 2g, এখানে আছে a/2, তাহলে 2g সমান a/2, আর 2f সমান b/2। এবার একটা কথা বলার, এখানে যেহেতু সিটা কোয়েশ্চেন ইউজ করেছে, তাই কিন্তু আমরা এখানে সি ড্যাশ করলাম, বা অন্য কিছু করতে পারিস কিন্তু সি করিস না। তাহলে c/2 ইকুয়াল টু সি মনে হবে জিনিসটা, তাহলে কি হয়ে যাবে, c/2 ইকুয়ালস টু সি মনে হবে, কারণ এখানে সি এর সঙ্গে তুলনা করছিস, তাহলে সি সি কেটে গিয়ে হাফ ইকুয়ালস টু 1 মনে হবে, যেটা কখনোই সম্ভব নয়, যেটা অ্যাবসার্ড, যেটা ইম্পসিবল। ঠিক আছে, তাই এখানে সিটাকে সি লিখিস না যখন তুলনা করছিস, কারণ এই কোয়েশ্চেনে যেহেতু সি ইউজ করে ফেলেছে, আমরা তুলনা করবো হচ্ছে অন্য কোনো একটা সি ড্যাশ বা কে বা অন্য যা খুশি নিবি, শুধুমাত্র এ নিবি না, বি নিবি না, সি নিবি না, জি আর এফ বাদ দিয়ে এখানে যা খুশি তুই লিখতে পারিস। 26টা অ্যালফাবেটের মধ্যে এই 5টা বাদে যে কোনো কিছু 21টার মধ্যে যা খুশি লেখ। ও অবশ্যই এক্স ওয়াই লেখা যাবে না, এক্স ওয়াইটাও লেখা যাবে না। ঠিক আছে, যাই হোক, সি ড্যাশ সমান কত পাচ্ছিস, c/2। তাহলে সুতরাং এবার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছি, যদিও এটা কাজেই লাগবে না আলটিমেটলি, তাও দেখ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে -3 - 4। ঠিক আছে, এখানটা বোঝ, এখানে জি ইকুয়ালস টু তাহলে কত, জি ইকুয়ালস টু হচ্ছে a/4, কারণ 2 আছে নিচে, আর 2টা এই 2টা আবার নিচে গেল, এখান থেকে এফ সমান কত, b/4। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক সেটা কত, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, ফর্মুলা কি, -g - f, তো সেটা কত, সেটা হচ্ছে জি এর ভ্যালু হচ্ছে a/4, আর ওদিকে হচ্ছে -b/4 হয়েছে, এফ এর ভ্যালু b/4, আর আগে একটা মাইনাস আছে যেহেতু -f, এখন সেটাই দিয়েছে 3, -4, সেটাই দিয়ে দিয়েছে 3, -4 প্রশ্ন অনুযায়ী। প্রশ্ন অনুযায়ী -a/4, -b/4 যেটা বেরোচ্ছে সেটাই দিয়ে দিয়েছে হচ্ছে
3, -4। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি কম্পোনেন্ট ওয়াইজ সবসময় সমান হয় অর্ডার পেয়ারটা। ঠিক আছে, কম্পোনেন্ট ওয়াইজ সমান, তার মানে এটার সাথে এটা সমান, আবার এটার সাথে কিন্তু এই -4 সমান। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -a/4 সমান হচ্ছে 3, এবং -b/4 ইকুয়ালস টু হচ্ছে -4। ওকে, তাহলে a/4 বা a/4 সমান কত আসছে, -3, এবং এখান থেকে b/4 সমান কত আসছে, 4, কারণ এখান থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে a সমান কত পাচ্ছিস, -12, এবং b সমান কত পাচ্ছিস, 4×4 = 16। তাহলে সুতরাং নির্ণেয় মান কত, সুতরাং নির্ণেয় মান a সমান -12 আর b সমান হচ্ছে 16। a ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি -12 অ্যান্ড b ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 16। ঠিক আছে, তো এইভাবে আমাদের জাস্ট একটা কনসেপ্ট আজকের কাজে লাগিয়ে কিন্তু এরকম টাইপের আমরা অঙ্কগুলো করতে পারছি। ঠিক আছে, জাস্ট অনলি একটা কনসেপ্ট কাজে লাগিয়ে কিন্তু এরকম টাইপের অঙ্কগুলো আমরা করতে পারছি। বোঝা গেছে? তাহলে এটার উপর আমি একটা এখানে হোমওয়ার্ক দিয়ে রাখছি, এটার উপর আমি একটা আবার হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেটা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি হোমওয়ার্ক দিচ্ছি। ক্লাসগুলো দেখার পর সেটা অবশ্যই তোরা করবি, অবশ্যই অবশ্যই করে করবি। তাহলে বুঝতে পারবি যে ক্লাসটা বুঝেছিস কিনা, অ্যাপ্রোচ গুলো বুঝেছিস কিনা, এবং নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাবি যে না, আমি এই টপিকের উপর যা দেবে সেটাই পারবো। এই কনসেপ্টের উপর আরো একটা প্রবলেম এখানে রয়েছে, সেটা হচ্ছে বর্ণনামূলকের মধ্যে। বর্ণনামূলক দুরকম রয়েছে, একটা 3 নম্বর, একটা 4 নম্বরে। তার মধ্যে 3-এর যে প্রবলেম গুলো রয়েছে, তার ফার্স্ট কোয়েশ্চেনটাই তার ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা রয়েছে সেটা কিন্তু এই কনসেপ্টের উপর হয়ে যাচ্ছে, যে একটি বৃত্তের কেন্দ্র 2, -4 বিন্দুতে এবং তা এত বৃত্তের কেন্দ্রগামী। তো একটি বৃত্তের কেন্দ্র যদি 2, -4 বিন্দুতে হয়, তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে? কিন্তু সেই সমীকরণ জানতে গেলে আমাদের কেন্দ্রর সাথে সাথে রেডিয়াসটাও জানা প্রয়োজন, কিন্তু রেডিয়াসটা কিন্তু এখানে ডাইরেক্টলি দেয়নি। ইনডাইরেক্টলি নিশ্চয়ই দিয়েছে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু রেডিয়াসটা নেই। রেডিয়াসটা বের করে নিতে হবে যে কন্ডিশনটা দিয়েছে সেখান থেকে। তাহলে সলিউশনটাতে আসা যাক। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ যেটা দেওয়া নেই সেটা আমি ধরে নিচ্ছি একক। সুতরাং বৃত্তটির সমীকরণ হবে, বৃত্তটির সমীকরণ হবে, তাহলে আলফা বিটাতে যদি সেন্টার থাকে তাহলে বৃত্তটার সমীকরণ হবে x-α² প্লাস y-β² ইকুয়ালস টু a²। তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারছি, আলফা বিটাটাই হচ্ছে, এটাই হচ্ছে আলফা বিটা আমাদের কাছে এখানে, 2, -4টা। তাহলে x-2 প্লাস y-4 তার হোল স্কোয়ার। বিকজ বিটাটাই হচ্ছে -4, তাই মাইনাসটা ফর্মুলার জন্য, y মাইনাস সেই মাইনাসটা এটা, আর বিটা নিজে -4 ইকুয়ালস টু a²। তার মানে কত পাচ্ছি না, x-2 প্লাস y+4 হয়ে যাচ্ছে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a²।
তাহলে এই সমীকরণটাকে 1 নম্বর নাম দিয়ে রাখছি। এবার বলেছে বৃত্তটি, এই যে 1 নম্বর বৃত্ত সেটা এই বৃত্তটার কেন্দ্রগামী, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা আমাদের বার করতে হবে প্রথমে। তাহলে সেটা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 3/8 মানে মাইনাস 38 ইকুয়ালস টু 0। এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। ঠিক আছে, এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। এবার 2 নম্বর সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, সাথে যেভাবে আমি এই কনসেপ্ট অনুযায়ী তুলনা করে জি, এফ এবং সি বের করলাম, করে সেখান থেকে কেন্দ্র এবং স্থান ব্যাসার্ধটা বের করলাম, সেটা লিখবো। যদিও ব্যাসার্ধটা দেওয়ার দরকার নেই, জাস্ট কেন্দ্রটা লিখলেই হবে। তাহলে এই এক্স স্কোয়ারটাই হচ্ছে এক্স স্কোয়ারটা, এই ওয়াই স্কোয়ারটা হচ্ছে এই ওয়াই স্কোয়ারটা, মাইনাস 2 যেটা রয়েছে সেটা হচ্ছে 2g, এবং প্লাস 2 যেটা রয়েছে সেটা হচ্ছে 2f, আর সিটা হচ্ছে মাইনাস 38। তার মানে কি কি পাচ্ছি এখান থেকে যেটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2g ইকুয়ালস টু মাইনাস 2, 2f ইকুয়ালস টু 2, এবং c ইকুয়ালস টু মাইনাস 38। তাহলে g ইকুয়ালস টু কত আসছে, -2/2, তার মানে -1। এবং f টা কত আসছে, f টা হচ্ছে 2/2, f টা হচ্ছে 2/2 মানে +1। সুতরাং সুতরাং 2 নম্বর বৃত্তের কেন্দ্র 2 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত হবে, -g - f। g টা কত, -1, তাহলে মাইনাস জি টা কত, +1। কি করে না, -1 f টা কত, +1, তাহলে f টা হচ্ছে -1, তার মানে 1, -1, 1, অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হচ্ছে আজকে যে কনসেপ্টটা শিখলাম, এবং একটা বৃত্ত কোন একটা বিন্দু দিয়ে পাস করলে যে সেই পয়েন্টটা ওই বৃত্তটাকে স্যাটিসফাই করবে, বৃত্তের ইকুয়েশনটাকে, সেটা দিয়ে করছি। সেই দুটো অঙ্কের কনসেপ্ট একসঙ্গে মার্চ করে এই অঙ্কটা দিয়েছে। ফলে দুটো সংক্ষিপ্ত কোয়েশ্চেন একসঙ্গে মার্চ করে এবং বর্ণনামূলক একটা কোয়েশ্চেন তৈরি হয়ে গেছে, বড় কোয়েশ্চেন। তো যাই হোক, 1, -1। এখন প্রশ্নানুযায়ী 1 নম্বর বৃত্তটি 2 নম্বর বৃত্তের 2 নম্বর বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ 1 নম্বর বৃত্তটি 2 নম্বর বৃত্তের কেন্দ্র মানে 1, -1, 1, -1 বিন্দুগামী। ওকে, সুতরাং 1 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণে যদি 1, -1 বসাই, x এর জায়গায় 1 বসাই এবং y এর জায়গায় -1 বসাই, তাহলে স্যাটিসফাই করা উচিত। আদারওয়াইজ কখনোই 1 নম্বর সমীকরণটা এটা দিয়ে পাস করবে না।
এটা দিয়ে 1 নম্বর সমীকরণটা 1 - 1 দিয়ে পাস করছে, মানে 1, -1টা 1 নম্বর সমীকরণে এক্স ওয়াই এর জায়গায় বসালে অবশ্যই সেটা স্যাটিসফাই করবে, দুদিক সমান হবে এবং সেই সমান করে এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং 1 নম্বর সমীকরণ 1, -1 বিন্দু দ্বারা অর্থাৎ x = 1 আর y = -1 দ্বারা সিদ্ধ হয়। ঠিক আছে, স্যাটিসফাইড হয়। তাহলে 1 নম্বর সমীকরণে এবার এই দুটো পয়েন্ট বসিয়ে দিই, বসালে কি পাবো দেখি। তাহলে 1 নম্বর সমীকরণে x = 1, y = -1 বসিয়ে পাই। চাবিটা কোথায়? ওদিকে রয়েছে। x = 1, y = -1 বসিয়ে পাই। কি পাওয়া যাচ্ছে বসালে? ইকুয়েশনটা আছে হচ্ছে x-2, তাহলে x-2 x এর জায়গায় 1 বসাচ্ছি, 1 - 2 এর হোল স্কোয়ার প্লাস y + 4 এর হোল স্কোয়ার। কি আছে ইকুয়েশনটা দেখ, y + 4 এর হোল স্কোয়ার = a স্কোয়ার, তাহলে y এর জায়গায় -1 বসাবি, -1 + 4 এর হোল স্কোয়ার = a স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা? এটা হয়ে গেল -1 এর হোল স্কোয়ার, এটা হলো -1 + 4 মানে কত 3 কত a স্কোয়ার। তাহলে স্কোয়ারের ভ্যালুটা কত আসছে? -1 স্কোয়ার মানে 1, আর 3 স্কোয়ার মানে 9, তার মানে 10 এসে যাচ্ছে। এর ভ্যালু কত আসছে? 10, মানে স্কোয়ারের ভ্যালু। সুতরাং সুতরাং 1 নম্বর সমীকরণটিকে 1 নম্বর সমীকরণটিকে না, একমাত্র সমীকরণটিতে a স্কোয়ার = 10 বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি? ইকুয়েশনটা কত ছিল? 1 নম্বর সমীকরণ x-2 এর হোল স্কোয়ার প্লাস y + 4 এর হোল স্কোয়ার = a স্কোয়ার। a স্কোয়ার মানে কত? 10। a স্কোয়ার মানেই কিন্তু 10, আবার 10 এর আবার স্কোয়ার করে দিস না, তাহলে a⁴ হয়ে যাবে। a স্কোয়ার নিজেই 10। এবার পুরো জিনিসটাকে ভেঙে দিলে ইকুয়েশনটা পেয়ে যাবি, এটাতেও রাখতে পারিস, একদম স্ট্যান্ডার্ড ফর্ম। আবার ভেঙেও দিতে পারিস, সাধারণত তোদের বইতে অ্যান্সার গুলো ভেঙে ভেঙে দেওয়া আছে, তাই আমি ভেঙে দিচ্ছি একবার। তাহলে x² -2ab, প্রথমটা ভাঙছি, প্লাস b², পরেরটা থেকে পাচ্ছি হচ্ছে y² +2ab প্লাস b² সমান 10। তাহলে এবার সাজিয়ে নে, x² -4x + 4 প্লাস y² প্লাস 4 × 8 8y + 16 = 10। This implies x² + y², এবার যেভাবে x x² + y² + 2gx + 2fy + c = 0 সেই প্যাটার্নে লিখে দেবো। তাহলে -4x + 8y, আর এখানে কত থাকছে? +4 + 16 - 10 = 0। This implies x² + y² -4x + 8y প্লাস কত হচ্ছে এটা? 10 = 0। ঠিক আছে, এটাই হবে নির্ণেয় সমীকরণ। কি হয়?
নির্ণেয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে, কোশ্চেনটা লিখ 5x² প্লাস 5y² মাইনাস 8x প্লাস 6y মাইনাস 8x প্লাস 6y মাইনাস 15 ইকুয়ালস টু 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আমরা আজকের যে কনসেপ্ট সেই অনুযায়ী করব। আজকে যে কনসেপ্টটা করেছি যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 সঙ্গে তুলনা করে প্রথমে যেটা করিয়েছি এরকম টাইপের অঙ্ক করলাম 4টে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা করে ফেলবো। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে এতটাই কমপ্লিট করছি আমি। নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে কিন্তু আমরা এর পরবর্তী পোর্শনে আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, খাতায় নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করে নেবে, যাতে পরবর্তী লেকচারটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাও যদি এখানে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে সেখানে তোমাদের যা প্রবলেম হবে সেটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ক্লাস 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই সেখান থেকে জয়েন করে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যে নতুন চ্যানেল আমাদের এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল এবং কম্প্যাক্ট নোট সহ ভিডিও তারাও দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নেক্সট যেটা বলা সেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর জন্য নাম এনরোলমেন্ট চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও খুবই নমিনাল ফিজে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করে সেটা তোমাদের নাম এনরোল করাতে পারো। ঠিক আছে, আমরা তোমাদের সারা মাস ধরে প্রোভাইড করব লাইভ ক্লাসেস, রেকর্ডেড ভিডিও, তাছাড়া প্রত্যেকটা ক্লাসে লেকচার নোটস থাকবে, কোয়েশ্চেন প্র্যাকটিস সিট থাকবে এবং সমস্ত কিছু। এই সমস্ত কিছুর জন্য তোমরা ফিস রাখা হয়েছে খুবই কম, সেটা হচ্ছে মাসে 99, মাসে অনলি 99, অর্থাৎ 99 টাকা, 100 টাকাও নয়, যেটা দিয়ে তোমরা একটা খাবার কিনলেও 5 মিনিটে শেষ হয়ে যাবে। সেটা দিয়ে তোমরা সারা মাস ধরে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, লেকচার নোটস পাবে, কোয়েশ্চেন সিট থেকে শুরু করে যাবতীয় সব পাবে। আর তাছাড়া তোমাদের সমস্তভাবে সাহায্য করার এবং অঙ্কে তোমাদের ভিত একদম শক্ত করে জিরো থেকে হিরো করার কিংবা হিরো থেকে সুপার হিরো করার দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে এবং খুব বেশি দেরি না করে আমাদের এখনই নিজেদের নাম ক্লাস 12-এর জন্য কিন্তু এনরোল করে রাখো এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজেদের নাম এনরোল করে রাখো এবং বাকি তোমাদের সমস্ত অঙ্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো করার, ভালোভাবে নাম্বার পাওয়ানোর, ফুল মার্কস পাওয়ানো, তোমরা যদি আমার সাথ দিয়ে চলো, আমার বলা কথা অনুযায়ী লেখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং বারবার সেই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে, কারণ সেইভাবেই তোমাদের ক্লাসটা করানো হচ্ছে বা করানো হবে। তাই বেশি দেরি না করে আজই এনরোল করো ক্লাস 12-এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো, টাটা। আমরা এই